Now today's topic is swing and spinning effects in sports. We discussed yesterday that when a object moving in the liquid means in the air or in the water. So it faces some frictional force. It faces some resistance. আমরা আগের দিনে সেটা দেখেছি 5 kinds of frictional resistance they can face. তাই তো 5টা এরকম এর কথা বলেছি, ড্র্যাগ ফোর্স, প্রেসার, ফোম ড্র্যাগ, এই সমস্ত বাউন্সি ইত্যাদি। তো আজকে সেখানে আমরা একটা জিনিস পড়েছিলাম যেটাকে আমরা একটু রিক্যাপিচুলেট করব। সেটা হচ্ছে যে যখন কোনো অবজেক্ট এয়ারে মুভ করে তখন তার চারিদিকে যে এয়ার মুভ মানে প্রবাহিত বায়ু সেটা তার সঙ্গে যে জায়গায় কন্ট্যাক্ট হয় সেখানে তাকে বাধা সৃষ্টি করে, কিন্তু তার উল্টো দিকটায় একটা লো প্রেসার জোন সৃষ্টি হয়। তো যেখানে তার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট হয় সেখানে একটা হাই প্রেসার জোন সৃষ্টি হয়, ঠিক উল্টো দিকে একটা লো প্রেসার জোন সৃষ্টি হয় এবং টার্বুলেন্স ফ্লো সেখানে দেখা যায়। তো এই এখন প্রশ্ন হচ্ছে, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে অবজেক্টটা বাতাসে বা লিকুইডে মুভ করছে, কিন্তু মুভিং কন্ডিশনটাকে নিয়ে কিছু বলি, মানে জাস্ট স্ট্রেট মুভ করছে এরোপ্লেনের মতো সোজা যাচ্ছে। কিন্তু এই জিনিসটা যদি সোজা না গিয়ে ঘুরতে ঘুরতে যায় তাহলে আর একটা অদ্ভুত ব্যাপার তৈরি হয়, এটাকে বলে স্পিনিং এফেক্ট। তো এই স্পিনিং এফেক্টের জন্য আমাদের ওই একই বার্নৌলিস প্রিন্সিপালস কি এখানে আমরা কাজে লাগাবো এক্সপ্লেনেশনের জন্য। কিন্তু এই স্পিনিং এফেক্টের জন্য যে প্রভাবটা একটা অবজেক্ট, মুভিং অবজেক্ট এবং যেটা স্পিন করছে, এই দুটো কন্ডিশন, এক মুভিং অবজেক্ট মুভ করছে এবং সেটা মুভ করতে করতে ঘুরছে, এই দুটো কন্ডিশনে যদি কোনো বস্তু লিকুইডের মধ্যে বাতাসের মধ্যে মুভ করে তাহলে তার গতিপথটা অদ্ভুতভাবে বেঁকে যেতে থাকে। এই জিনিসটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়, এবং যে ব্যাপারটা, যে এফেক্টের প্রভাবে এই ঘটনাটা ঘটে সেই এফেক্টটাকে বলে ম্যাগনাস এফেক্ট। দেখো, সো আমাদের প্রথম যে স্লাইডটা আছে রেয়ার রেজিস্ট্যান্স অ্যান্ড দ্য ম্যাগনাস এফেক্ট। এখানে বলা আছে দ্য ম্যাগনাস এফেক্ট ডেসক্রাইবস দ্য কার্ভ পাথ দ্যাট ইজ অবজার্ভড বাই স্পিনিং প্রজেক্টাইল। তাহলে প্রজেক্টাইল মানে একটা বস্তু যে এয়ারে মুভ করছে, এবং স্পিনিং প্রজেক্টাইল সে ঘুরতে ঘুরতে মুভ করছে। এরকম যদি কন্ডিশন হয় তাহলে তার বিরুদ্ধে যে বাতাসের রেজিস্ট্যান্স, বাধা, সেটা কিন্তু বস্তুটাকে সমান পথে যেতে দেয় না, সেই পথটা আস্তে আস্তে বেঁকে যায়। এটাকেই বলা হয় ম্যাগনাস এফেক্ট। এখন আমরা আরেকটু ভালো করে পড়বো, যেটা আগের দিনেও বলেছি যে এরকম ধরো একটা ক্রিকেট বলের মাঝামাঝি সিমটা থাকে সেলাই করা, তো ওটা যখন এরকম মুভ করতে করতে এগোয় তখন বাতাস যে ওকে, বলটা এদিকে যাচ্ছে, বাতাস এদিক থেকে আসছে, তাহলে এই বাতাস এইখান দিয়ে যখন যাবে এই ডিস্টেন্সটা বেশি, মানে এরোপ্লেনের ডানার মতো ভাবো, এটা তো উঁচু দিয়ে আসছে, তাহলে বলের চারিদিক দিয়েই একইভাবে বাতাসটা যাচ্ছে। তাহলে বলের সারফেসের ওপরে অ্যাটলিস্ট অর্ধেকটা সারফেস ওপরে কিন্তু একটা হাই প্রেসার জোনের সৃষ্টি, লো প্রেসার জোনের সৃষ্টি হচ্ছে। লো প্রেসার জোন, কারণ এখানে বাতাস দ্রুত যাচ্ছে, অত্যন্ত দ্রুত যাচ্ছে, কিন্তু এই জায়গাটায় বাতাস মানে টার্বুলেন্ট ফ্লো হচ্ছে, এখানে প্রেসার কম হয়ে যায়। এর ফলে বলের একদিকে একটা হাই প্রেসার জোন সৃষ্টি হয় আর একদিকে একটা লো প্রেসার জোন সৃষ্টি হয়, এবং এই কারণে বলটা মুভ করতে করতে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে আস্তে আস্তে সরে যেতে থাকে। এইটাকে বলে ম্যাগনাস এফেক্ট।
the spin of the ball slows down the air flow on one side and speed it up on the other side, creating a pressure difference and causing the ball to move in a curved path. এইখানে দেখো বলটা মুভ করছে এইরকম ভাবে ঘুরতে ঘুরতে, ওকে? বলটা স্পিন করছে, দেখো তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, এইভাবে ঘুরতে ঘুরতে এদিকে যাচ্ছে সোজা। তাহলে নর্মালি বলটা সোজা যাওয়ার কথা, কিন্তু এই ঘোরার ফলে কি হচ্ছে, এদিক থেকে যে বাতাসটা আসছে সেই বাতাসটা ওপর দিয়ে এদিকে যাচ্ছে আর নিচ দিয়ে এদিক দিয়ে বেরোচ্ছে, কিন্তু বলটা যেহেতু এদিকে মুভ হচ্ছে তাহলে এই যে জায়গাটা, বলটা এদিকে মুভ হচ্ছে, বাতাস এদিক থেকে ধাক্কা মারছে, তাই তো? তাহলে দুজনের সংঘর্ষ বেশি হচ্ছে, ফলে এই জায়গাটায় এই দিকটায় হাই প্রেসার জোন সৃষ্টি হয়। আর উল্টো দিকে দেখো, বলও এদিকটায় মুভ করছে, বাতাসও এদিকে মুভ করছে, তাহলে একই দিকে যদি মুভ করে, আমরা আগের দিন পড়েছি না যে অবজেক্ট মুভিং আর লিকুইডও মুভ করছে, দুটো একই ডাইরেকশনে, তাহলে তো স্পিড বেড়ে যাবে, তার মানে লো প্রেসার তৈরি হবে। আর ঠিক উল্টো দিকে, উল্টো মুখে সংঘর্ষ বেশি হচ্ছে বলে সেখানে বাতাসের গতি কমে যাবে, ফলে সেখানে হাই প্রেসার জোন সৃষ্টি হবে। তাহলে এই যে মুভিং বলটা এই দিক দিয়ে সামনে এইদিকে যাচ্ছে, তার এই দিকে হাই প্রেসার তৈরি হলো, এর এই দিকে লো প্রেসার তৈরি হলো, যার ফলে এই বলটা এদিকে যেতে যেতে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে আস্তে আস্তে বেঁকে যেতে থাকে। ক্রিকেটে যে স্পিন বল করা হয় সেটা অ্যাকচুয়ালি এইভাবেই ঘটে। আমরা দেখেছি স্পিন বল পড়ার পরে হঠাৎ করে অনেকখানি ঘুরে গিয়ে উইকেটে লাগে বা ব্যাটসম্যানের কাছে যায়, ফলে সে খেলতে খুব অসুবিধে বোধ করে। এখানে খুব বিখ্যাত একটা ভিডিও আছে, বাট আমি জানি না এটা চলবে কিনা। এইটারই একটা ভিডিও আছে, সেটা ওরা নিয়েছে, আমি এই ভিডিওটাই দেখে চালাতে চাইছিলাম। এটা একটা মানে ড্যামের ওপর থেকে, ব্যারেজের ওপর থেকে অনেক নিচে 100-200 ফিট মিটার, 100-150 মিটার নিচে নদীটা, মানে ব্যারেজটা। তো ওই বাঁধের ওপর থেকে বলটা ছেড়ে দেওয়া হয়েছে ঘুরিয়ে। তো নর্মালি বলটা সোজা পড়ার কথা, কিন্তু বলটার গতিপথ দেখো কোথায় যাচ্ছে, কোথায় পড়ছে বলটা দেখো। কত দূর থেকে মারছে, প্রায় মাঝ মাঠ। It's a 30-yard free kick with a 20-yard run-up. They had power, they had men, they had accuracy. Watch this. That's way to the goal. That's two. বাস্কেটবলে তোমাদের বলেছি, যখনই তোমরা বলটা শুটিং করার জন্য হাতটাকে স্ন্যাপ করতে, তার মানে বলটা মুভ হবে। বলটা যেই মুহূর্তে ঘুরতে ঘুরতে উপরে যাবে তখনই ওই এফেক্টটা তৈরি হবে। কিন্তু বাস্কেটবলের ক্ষেত্রে বাস্কেটবলটা অনেক ভারী এবং অল্প জায়গা বলে অতটা বোঝা যায় না, কিন্তু এইগুলো বেশি বোঝা যায় কেন না, অনেকখানি জায়গা জুড়ে প্রচণ্ড গতিতে বলটা যাচ্ছে এই ঘুরতে ঘুরতে। তো ওই যে ব্যারেজে যেটা এক্সাম্পল দেখলে, বাস্কেটটাকে ফেলে দেওয়ার পরে বলটাকে ফেলে দেওয়া হলো, কিন্তু বলটা সোজা পড়লো প্রায় 50-60 মিটার সোজা গেল, তারপরে এফেক্টটা শুরু হলো। তার মানে ওই সময়টাতে ওই এয়ারের প্রেসারটা তৈরি হচ্ছে, প্রবাহমান বায়ু প্রচণ্ড গতিতে একদিকে দ্রুত গতিতে যাচ্ছে, একদিকে কম গতিতে যাচ্ছে, ফলে একটা হাই প্রেসার লো প্রেসার হচ্ছে, এবং হাই প্রেসার থেকে আস্তে আস্তে লো প্রেসারের দিকে বলটা বেঁকে যেতে থাকে। আলটিমেটলি এটা এইভাবেই ব্যাপারটা ঘটে। সো স্পিনিং এফেক্ট, spin is simply rotation of the ball when it is in motion. মোশন ছাড়া হবে না। বলটা ক্রিকেট বোলার বলটা ছুঁড়ে দিয়েছে, কিন্তু বলটা এমন ভাবে ছুঁড়েছে যে ওটা লাট্টুর মতো ঘুরতে ঘুরতে স্পিন করতে করতে যাচ্ছে। Spinning effect is a technique in sports in which ball turns or caused to turn or whirl
round quickly when it is in motion. দেখো স্পিন ইজ এ বোলিং অর কিকিং অর হিটিং টেকনিক। ক্রিকেটে বোলিং টেকনিক, ফুটবলে কিকিং টেকনিক, হকিতে বা এই ধরনের গলফে হিটিং টেকনিক, ইন হুইচ বল মুভ অর কজ টু মুভ থ্রু দ্য এয়ার উইথ এ রিভলভিং মোশন। ঠিক আছে, তো এইভাবে যদি বল ছাড়া হয় তাহলে দেখবে বলটা পড়ছে কোথায়, দেখো উইকেটের থেকে কতখানি দূরে, কিন্তু পড়ার পরে বলটা বেঁকে গিয়ে উইকেটে আঘাত পরে। আমরা দেখে নিই এই যে বলছি ঘোরা, সেই স্পিন অর্থাৎ স্পিনিং মুভমেন্ট সেটা করো। স্পিনিং মুভমেন্ট বেসিক্যালি দেখো স্পিনিং অ্যাবাউট হরাইজন্টাল অ্যাক্সিস, হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর স্পিন করছে, এইভাবে স্পিন হচ্ছে। হ্যাঁ, আর যেমন কি হরাইজন্টাল অ্যাক্সিস মানে পাখার ক্ষেত্রে এরকম অ্যাক্সিসটা এরকম, পাখা এর চারিদিকে ঘুরছে। বলটাকেও যদি তুমি এইভাবে ঘোরাও, বলটা যদি এইভাবে ঘোরে তাহলে অ্যাক্সিসটা হরাইজন্টাল অ্যাক্সিসে থাকছে, এইভাবে ঘুরছে। এটা একটা হতে পারে। আর একটা হচ্ছে স্পিন অ্যাবাউট ভার্টিক্যাল অ্যাক্সিস, অ্যাক্সিস এদিকে বল মুভ করবে, হ্যাঁ লাট্টু যেমন করে, সো লাট্টুর মতো, যেমন ইলেকট্রিক ফ্যান যেটা করে, সিলিং ফ্যান, মেরিগো রাউন্ড যেমন করে, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিসের এগেইনস্টে। এইবার স্পিনিং এফেক্টের ফলে বলের গতি কিন্তু ডিফারেন্ট হবে যদি তুমি এই স্পিন বদলাও। বলটাকে যদি হরাইজন্টাল অ্যাক্সিসে ছাড়ো তাহলে বলটা একরকম ভাবে গতিপথে যাবে, আবার যদি ভার্টিক্যাল অ্যাক্সিসে ছাড়ো তাহলে সেটা কিন্তু আরেক রকম পথে এগোবে। এটা হচ্ছে আমাদের পারফরমেন্সের সঙ্গে রিলেশনস। এফেক্ট অফ টপ স্পিন, এবার যেটা হরাইজন্টাল অ্যাক্সিসের সঙ্গে ঘোরে সেই স্পিনটাকে আমরা বলি টপ স্পিন। এই টপ স্পিন বা স্পিনিং এফেক্টটা মানে প্রয়োগ করা হয় খেলার পারফরমেন্সের ক্ষেত্রে। কোন কোন খেলায় বলো তো, বলো? ক্রিকেট, টপ স্পিন না, মানে স্পিনকে ইউজ করে খেলা হয় ক্রিকেট আর ভলিবল, লন টেনিস আর টেবিল টেনিস, টেবিল টেনিস। টেবিল টেনিসে এর প্রচুর মানে অ্যাপ্লিকেশনের স্কোপ। ফুটবলে হয় কিন্তু ফুটবলে অনেক কম হয়, অত মানে বেশি ব্যবহার এটাকে করা যায় না। ফুটবলেও হয়, উদাহরণ হিসাবে ফুটবলও দিতে পারবে, কিন্তু টেবিল টেনিসে আর ক্রিকেটে এই দুটো জায়গায় এর প্রয়োগ অস্বাভাবিক বেশি। টেবিল টেনিসে দেখবে টপ স্পিন এবং ব্যাক স্পিন বলে শটই আছে দুটো, সার্ভিস আছে দুটো, টপ স্পিন সার্ভিস, ব্যাক স্পিন সার্ভিস। হ্যাঁ, ঠিক আছে। একটাকে বলে চপ, চপ শট করলে বল অন্যের কোর্টে পড়ে নিজের কোর্টে চলে আসে। সোম স্যারকে দেখাতে বলবে, স্যার দেখিয়ে দেবে। হ্যাঁ, তো স্পিনকে কিন্তু ওইভাবে ব্যবহার করা হয়। ভলিবলেও ব্যবহার করা হয় প্রচুর, ভলিবলেও খুব ইউজ করা হয়। হাওয়ার যদি এবার স্পিনটাকে টপ স্পিন ব্যবহার করা হয়, টপ স্পিন মানে হরাইজন্টাল অ্যাক্সিসের এগেইনস্টে সামনে ঘুরবে, এই ধরনের স্পিনকে বলে টপ স্পিন। আর যদি সামনের দিকের পরিবর্তে পেছন দিকে ঘুরে তখন সেটাকে বলবে ব্যাক স্পিন। ঠিক আছে, তো হাই প্রেসার ইন আপার পোর্শন, দেখো টপ স্পিনের ক্ষেত্রে কি হয়, হাই প্রেসার ইন আপার পোর্শন অ্যান্ড লো প্রেসার ইন লোয়ার পোর্শন। যখন বলটা এইভাবে মুভ করে তখন বলের ওপরের দিকে হাই প্রেসার তৈরি হয়, নিচের দিকে লো প্রেসার তৈরি হয়। এর ফলে বলটা ক্রমশ ওপর থেকে নিচের দিকে বাঁকতে শুরু করে, মানে সামনে যেতে যেতে হঠাৎ করে গোঁত করে নিচে নেমে যায়। সামনে যাচ্ছে, এই মুভ করতে করতে হঠাৎ করে মাটির দিকে চট করে নেমে যাবে। এইটা হচ্ছে টপ স্পিনের ক্ষেত্রে মুভমেন্ট। মানে তুমি বলটা যেভাবে আসছে ভাবছো তোমার কাছে এত দূরে আসবে, তুমি হঠাৎ দেখলে বলটা তোমার অনেকটা কাছে গোঁত খেয়ে মাটিতে পড়ে গেল। ভলিবল সার্ভিস, সার্ভিসের জন্য তুমি হাত দিয়ে রেডি হয়ে থাকলে, ভাবলে সার্ভিস তো যেমন আসছে আমার হাতে আসবে, হঠাৎ দেখলে সার্ভিসটা তোমার সামনে গোঁত খেয়ে নেমে গেল। ইট ইজ দ্য এফেক্ট অফ টপ স্পিন। যাও, ম্যাগনাস ফোর্স অ্যাক্টিং ফ্রম আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড। ম্যাগনাস ফোর্স
আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডে কাজ করে, ফলে ওপর থেকে নিচে চট করে নেমে যায়। বল টাচ দ্য গ্রাউন্ড আর্লিয়ার, ফলে কি হয়, বল তাড়াতাড়ি গ্রাউন্ড স্পর্শ করে। ওটা হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে আসে না? হ্যাঁ, ডেফিনেটলি সবসময় হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাবে। তার কারণ হচ্ছে যে হাই প্রেসার ইন আপার পোর্শন, লো প্রেসার ইন লোয়ার পোর্শন। ভেলোসিটি অফ দ্য বল increase after impact of the ground। এবং এই বলটা মাটিতে পড়ার পরে এর গতি কিন্তু বেড়ে যাবে। এইবার ভলিবলের ক্ষেত্রে কিন্তু মাটিতে পড়ার আগেই খেলা শেষ হয়ে যায়, কিন্তু ক্রিকেটে আবার মাটিতে পড়ার পরে খেলা শুরু হয়। তার মানে ক্রিকেটে এর পরের এফেক্টটাও ব্যবহার করা হয়। যেই মাটিতে পড়লো, তুমি দেখলে বলটা যেমন ভাবে আসছে মাটিতে মানে ড্রপ করবে, করে তো ব্যাটে আসবে, হ্যাঁ। তুমি ব্যাটটা সেই গতিবেগ অনুযায়ী ব্যাটটা ধীরে ধীরে নিয়ে যাচ্ছ, তাই তো? মানে যতটা তাড়াতাড়ি তুমি বলের জাজমেন্ট করে সেইভাবে ব্যাটটা নিয়ে যাচ্ছ, কিন্তু বলটা দেখলে হঠাৎ করে মাটিতে পড়ে চট করে গতি বেড়ে গেল, তার মানে তোমার ব্যাট নিচে নামার আগেই ব্যাটের ফাঁক দিয়ে নিচ দিয়ে গলে উইকেটে লেগে। উইকেটে তো তোমাকে একটা বাউন্স হতেই হবে, ফুলটস বল ছাড়া সব বলে তো একটা বাউন্স হবে। এবং স্পিন কিন্তু মানে স্পিন বোলাররা দুটো এফেক্ট ব্যবহার করে। এক তো হচ্ছে বলটাকে স্পিন করে ছাড়ে, সেটা এয়ারে যাওয়ার সময় ফ্লাইট দেয়, ওরা দেখবে একটা টার্ম আছে ফ্লাইট করানো। স্পিন বলাররা বলটাকে যত পারে বেশি সময় ধরে বাতাসে রাখে, এই বেশি সময় বাতাসে রাখার ব্যাপারটাকে বলে ফ্লাইট করানো। শর্ট বল যেগুলো করে, যারা জোরে বল করে তারা দেখবে শর্ট পিচড বল করে। শর্ট পিচ বল হচ্ছে পিচের অনেক কাছে, মানে বোলারের কাছে ড্রপ করায়, সেই বলটা বাউন্স করে অনেক ওপর দিয়ে মাথার ওপর দিয়ে উড়ে যায় বা বুকের হাইটে উঠে যায়। কিন্তু স্পিনাররা কি করে, বলটাকে ফ্লাইট করায়, মানে আকাশে বাতাসে বেশিক্ষণ থাকবে বলটা, এবং ব্যাটসম্যানের কাছে পৌঁছানোর আগে এই রকম ভাবে গিয়ে অনেক সময় লাগায়। এই অনেক সময় কেন মানে দেওয়া হয় বলটাকে, কারণ এই স্পিনিং এফেক্টের পরে বলটা গতি আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। এবং ড্রপ যেই মুহূর্তে তুমি অ্যালাউ করবে, ড্রপ অ্যালাউ করার পরেই বলটা স্পিনিং এফেক্টের জন্য কোন দিকে যাবে, সেটা যদি তুমি ব্যাটসম্যান হিসাবে খেলতে খেলতে বলের ওই ঘোড়াটা বুঝতে না পারো, তাহলে কিন্তু আউট হয়ে যাবেই। এই জন্যে ভালো ব্যাটসম্যান যারা ক্রিকেটে, তারা বোলারের হাতের গ্রিপ ফলো করে, বোলার বলকে কেমন ভাবে ধরছে সেই গ্রিপ ফলো করা হয়। এবং ভালো ক্রিকেট যারা খেলে, তোমাদের মধ্যে সেরকম কেউ নেই, তাই রুমাদিকে জিজ্ঞেস করলে দেখবে যে যারা নন স্ট্রাইকার এন্ডে থাকে, তারা বোলারের হাত ফলো করে, প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে গ্রিপ করছে, হ্যাঁ ওই গ্রিপ কিভাবে করছে। যদি ব্যাটসম্যান যে ব্যাট খেলছে সে উল্টো দিকে, যদি ও বুঝতে না পারে, তাহলে ওকে কনভে করে। প্রত্যেকবার খেলার পরে ওই যে মাঝে এসে দুজনে হাত মিলিয়ে কথা বলে না, ওই সময় ইনপুট দেয়, হ্যাঁ। এবং ওই ব্যাপারগুলো মানে ভেতরে ভেতরে চলে। এবং ব্যাটসম্যানকে কিন্তু ভালো করে বুঝতে হবে, কারণ হচ্ছে প্রত্যেকটা স্পিনের ক্ষেত্রে হাতের গ্রিপ আলাদা আলাদা। ইনসুইং করলে হাতের গ্রিপ একরকম হবে, আউট সুইং করলে হাতের গ্রিপ একরকম হবে। এবং বলটা কিভাবে ছাড়ছে, কোথায় ছাড়ছে, এটা ব্যাটসম্যানকে খুব ভালো করে লক্ষ্য করতে হয়। স্পিন বোলিংয়ের ক্ষেত্রে এটা ভয়ঙ্করভাবে দরকার, হ্যাঁ। কারণ লেগ স্পিন করতে গেলে বলকে যেভাবে ছাড়তে হবে এইভাবে ছাড়তে হয় লেগ স্পিনের জন্য, অফ স্পিনের জন্য বলকে এইভাবে ছাড়তে হয়, হ্যাঁ। হাতকে ওপর দিক থেকে গিয়ে এইভাবে ছাড়তে হয়, আর লেগ স্পিনের জন্য এইভাবে ছাড়তে হয়। তাহলে তুমি ব্যাটসম্যান হিসাবে তুমি দেখবে যে বোলার ছাড়ছে কিভাবে বল, এই হিসাবে তোমাকে বুঝে নিতে হবে বলের স্পিন কেমন আছে, কোন দিকে কার্ভ হতে পারে, কোন দিকে ঘুরবে, সেই ভাবে তোমাকে ব্যাট নিয়ে এসে খেলতে হবে। কিন্তু ওই জাজমেন্টটা তোমাকে করতে হবে, পিচে কতটা বল ঘুরবে, হ্যাঁ। এবার তুমি যদি সেই জাজমেন্ট না করতে পারো, তাহলে বল ব্যাটের কানায় লেগে ক্যাচ হয়ে যাবে, বা ব্যাট প্যাডের মাঝখান দিয়ে আগেই বল ঢুকে যাবে, অথবা বল পড়ে স্লো হয়ে যাবে। টপ স্পিনের ক্ষেত্রে যেটা দেখলে, বল বাউন্স করার পরে ফাস্ট হয়ে যায়, কিন্তু ব্যাক স্পিনের ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে। ব্যাক স্পিনের ক্ষেত্রে বল পড়ে না, হঠাৎ মনে হবে একটু থেমে গেল, আস্তে হয়ে গেল, ফলে কি হচ্ছে, তুমি ব্যাট নিয়ে চলে এসছো,
বলটাকে মারার জন্যে, কিন্তু বলটা এসে পরে তোমার ব্যাটে লাগবে, তাহলে ব্যাট খানিকটা এগিয়ে যাবে, ব্যাটের ওপরের দিকে বলটা লাগবে, ওপরে ক্যাচ হবে। তুমি ব্যাটটা নিয়ে আসছো, বলটা এইখানে লাগলে ব্যাট ক্যাচ হবে না, কিন্তু বলটা আসতে দেরি হলো, ফলে ব্যাটটা এই জায়গায় চলে এলো, মানে এই অবস্থায় চলে এলো, এইভাবে না থেকে এই রকম হয়ে গেল, তো তখন ব্যাটে লেগে ক্যাচ হতে গেল। এইটা হচ্ছে পারফরমেন্সের সঙ্গে আমাদের এই স্পিনিং এফেক্ট এবং ম্যাগনাস ফোর্সকে কিভাবে আমরা ব্যবহার করি ক্রীড়া ক্ষেত্রে। বল ট্রাভেলস টুয়ার্ডস এ লোয়ার পাথ দ্যান ইটস অরিজিনাল পাথ। টপ স্পিনের ক্ষেত্রে বল ফ্লাইট করার সময় বলটা কিন্তু লোয়ার পাথে যাবে, মানে যতটা উঁচু দিয়ে যাওয়ার কথা ততটা উঁচু দিয়ে যাবে না, যেহেতু ওপর থেকে নিচে তাড়াতাড়ি নামে, সেই জন্য একটু নিচু হয়ে যাবে। ব্যাক স্পিনের ক্ষেত্রে দেখো, হাই প্রেসার ইন লোয়ার পোর্শন অ্যান্ড লো প্রেসার ইন আপার পোর্শন। হাই প্রেসার নিচে হবে, লো প্রেসার উপরের দিকে হবে, ফলে কি হবে, ম্যাগনাস ফোর্স অ্যাক্টিং ফ্রম ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড, নিচ থেকে উপরে বলটাকে ঠেলে বের করার চেষ্টা করবে। বল টাচ দ্য গ্রাউন্ড লেটার অ্যান্ড রিমেন ইন দ্য এয়ার মোর টাইম, সেই জন্য বল অনেক পরে মাটিতে টাচ করবে এবং বেশিক্ষণ বাতাসে ফ্লাইট হবে। ভেলোসিটি অফ দ্য বল ডিক্রিজেস আফটার ইম্প্যাক্ট অফ দ্য গ্রাউন্ড, এক্ষেত্রে বল মাটিতে ড্রপ করার পরে তার গতি কিছুটা কমে যাবে। বল ট্রাভেলস টুয়ার্ডস এ হায়ার পাথ দ্যান ইট ইউজুয়াল পাথ, তাহলে নর্মাল পাথের পরিবর্তে একটু বেশি দিয়ে যাবে। দেখো এখানে বলেছে এই যে টপ স্পিন, সামনের দিকে ঘুরতে ঘুরতে যাচ্ছে, বল ড্রপ হওয়ার পরে নিচের দিকে নেমে যাচ্ছে। দেখো অনেক নিচে, কোনটা অনেক কম হয়ে গেছে, গ্রাউন্ডের দিকে নেমে গেছে। নর্মাল ভাবে যে বল আসছে, কোনো স্পিন নেই, সে বল দেখো যেমন মানে ড্রপ করছে সেই একই অ্যাঙ্গেলে ও বেরিয়ে যাচ্ছে, কিন্তু এটার অ্যাঙ্গেল কমে গেছে টপ স্পিন। আবার ব্যাক স্পিনের ক্ষেত্রে দেখো এইভাবে যে বল এসে টাচ করছে, বাউন্স করার পরে তার কোণটা দেখো অনেক বেড়ে গেছে, ওপরের দিকে উঠে গেছে। মানে এই প্র্যাকটিস গুলো ফলো করে ব্যাটসম্যানকে আউট করতে হয়। যদি ভালো করে পারো তাহলে তোমার দল জিতবে, তোমার পারফরমেন্স ভালো হবে, তুমি ম্যান অফ দ্য ম্যাচ হবে বা প্লেয়ার অফ দ্য ম্যাচ হবে, আর না হলে অপোনেন্ট যদি খেলে দেয়। সো লেগ স্পিন অর লেফট স্পিন। এবারে লেগ স্পিন মানে এটা বলটা ঘুরবে ভার্টিক্যাল অ্যাক্সিসে। স্যার আমার কথা হচ্ছে বলটা হাতে বদলে লেগ স্পিন লেগ মানে বাঁ দিকে, বল ড্রপ করার পরে বাঁ দিকে যাবে, বোলারের বাঁ দিকে বল মুভ করবে। লেগ স্পিন, এখানে লেগ স্পিন বলা হয়, বাট অ্যাকচুয়ালি ওটা লেফট সাইডকে বোঝানো হচ্ছে। হ্যাঁ পায়ের বাঁধে। হ্যাঁ, মানে বোলারের বাঁ দিকে যাবে, বল এমন ভাবে ছাড়ে, বলটা ড্রপ খাওয়ার পরে বোলারের বাঁ দিকে মানে ব্যাটসম্যানের ডান দিকে চলে যাবে, অফ সাইডে, বোলারের এই ব্যাটসম্যানের অফ সাইড, অফ স্ট্যাম্পের দিকে চলে যাবে। হাই প্রেসার ইন রাইট সাইড, কোন দিকে হাই প্রেসার হয়, বলটা এদিকে ঘুরছে, ডান দিকে হয় হাই প্রেসার, বাঁ দিকে হয় লো প্রেসার, তাহলে বল কোন দিকে যাবে, ডান দিক থেকে বাঁ দিকে যাবে। Magnus force acting from right side to the left side. Ball travel in the air towards left side than its usual path and touch the ground and span towards the leg side. Leg side মানে বাঁ পা যেদিকে আছে, লেফট লেগ যেদিকে আছে সেই দিকে বল মুভ করবে। ঠিক উল্টোটা হয় অফ স্পিনের ক্ষেত্রে। লেগ অফ মানে হচ্ছে ডান। অফ যখন কথাটা ব্যবহার হয় ক্রিকেটের মাঠে, তখন তার বিপরীত শব্দ হিসাবে লেগ কথাটা ব্যবহার হয়। হ্যাঁ ঠিক আছে, অফ মানে ডান দিক, অফ সাইড, আর লেগ মানে হচ্ছে বাঁ দিক। তো হাই প্রেসার ইন দ্য লেফট সাইড, দ্য বল leg side of the ball and low pressure is the right side of the ball. তাহলে লো প্রেসার রাইট সাইডে, লেফট সাইডে হাই প্রেসার, বল কোন দিকে যাবে, লেফট থেকে রাইটে যাবে। Magnus force acting from left side to the right side direction, ball travel in the air towards right side
than its usual path and touch the ground and span towards the right side. অফ স্পিন বোলার হিসাবে আমরা হরভজন সিংকে এখানে রেখেছি। দুজনেরই বল আমরা দেখেছি এবং দারুণ।